শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের লাদাখে জেনজিদের আন্দোলন দমাতে এবার পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক গ্রেফতার। আনু মোহাম্মদ বলছেন নদীর সংস্কার প্রয়োজন, কিন্তু সরকার এমন সংস্কার করছে যা দেখা যাচ্ছে না। বাড়ি থেকে বের হচ্ছেন না ইসলামজীবীদের হাতে নিপীড়িত সেই বৃদ্ধ। আসামে স্বাক্ষরের নামে মুসলমানদের থানায় ডেকে পুশিং করাচ্ছে ভারত। অন্তঃসত্ত্বা ভারতীয় নারীকে ফেরত নিতে বলল কলকাতা হাইকোর্ট। দুর্বৃত্তরা হামলা করে মূর্তি ভাঙতেই পারে, পূজা উদযাপন পরিষদ উদ্বিগ্ন নয়। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ভারতে শুক্রবার লাদাখ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দেশটির খ্যাতিমান পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। এর 2 দিন আগে লেহতে ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবিতে হওয়া আন্দোলন সহিংস হয়ে ওঠে। 26শে সেপ্টেম্বর শুক্রবার দুপুর 2:30 সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও এর আগেই তাকে গ্রেফতার করা হয়। পরিবেশ কর্মী ও উদ্ভাবক ওয়াংচুক লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা এবং উপজাতিদের অধিকার রক্ষার কেন্দ্রশাসিত অঞ্চলের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। সেই সহিংসতায় বুধবার 4 জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হন। ওয়াংচুককে গ্রেফতার করে লাদাখ পুলিশের একটি দল, যার নেতৃত্বে ছিলেন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এসডি সিংহ জামওয়াল। লেহতে ইন্টারনেট সেবাও স্থগিত করা হয়েছে। কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। অর্থনীতিবিদ সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে সংস্কার প্রসঙ্গে এত বেশি কথা হয়েছে যা বিগত 54 বছরেও হয়নি। সংস্কারটা ঠিক কোন জায়গায় কিভাবে হবে এখন পর্যন্ত তা পরিষ্কার নয়। 26শে সেপ্টেম্বর শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন অধ্যাপক আনু মোহাম্মদ। সংস্কার প্রসঙ্গে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, সংস্কার ঠিক কোন জায়গায় কিভাবে হবে এটা আমরা এখন পর্যন্ত পরিষ্কারভাবে দেখতে পাইনি। একমাত্র সংবিধান নিয়ে সংস্কারের কিছু সুনির্দিষ্ট আলোচনা আমরা দেখতে পাই। এর বাইরে কোনো বিষয়ের সংস্কারের কোনো প্রকৃত উদ্যোগ আমরা দেখিনি। নদী নিয়ে তো কোনো সংস্কার কমিশনই হয়নি, অথচ নদী হচ্ছে আমাদের অস্তিত্বের অংশ এবং অস্তিত্বই থাকবে না যদি নদী না থাকে। সরকার নদী নিয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তোলেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, সরকারের একটা সহজ কাজ ছিল নদী নিয়ে যারা কাজ করেন তাদের সংযুক্ত করা, 1997 সালের আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনে অনুস্বাক্ষর করা। তিনি আরো বলেন, সরকার এসব কাজ করতে পারেনি। ভারত যেহেতু এই কনভেনশনে স্বাক্ষর করেনি, সেহেতু বাংলাদেশের করা উচিত বলে মনে করেন আনু মোহাম্মদ। তিনজন ব্যক্তি জোর করে ধরে বাউল ফকিরের মতো দেখতে এক বৃদ্ধের চুল কেটে দিচ্ছেন। তিনি নিজ শক্তিতে ওই লোকগুলোর কাছ থেকে ছুটে চলার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত অসহায়ের মতো বলছিলেন, আল্লাহ তুই দেখিস। ঘটনাটি গত কোরবানির ঈদের আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ বাজারে ঘটলেও সম্প্রতি এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী ওই ব্যক্তির নাম হালিম উদ্দিন আকন্দ। তিনি উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা ফকির হিসেবে হালিম উদ্দিনকে বেশ ভালো করে চেনেন। তারা জানান, হালিম উদ্দিন উন্মাদ, পাগল বা মানসিক বিকারগ্রস্ত নন। সংসার জীবনে তিনি পুত্র এবং কন্যা সন্তানের জনক। দীর্ঘ 37 বছর জ্বর ছিল তার মাথায়। শাহজালাল ও শাহপরান এর ভক্ত তিনি। এক সময় তিনি কৃষি কাজ করতেন, কিন্তু এখন ফকিরি হালে থাকেন, নানা স্থানে ঘুরে বেড়ান। একদিন কাশীগঞ্জ বাজারে হঠাৎ করেই একদল লোক তাকে ঝাপটে ধরে এবং মেশিন দিয়ে তার মাথার জট, দাড়ি ও চুল জোর করে কেটে দেয়। ঘটনার বর্ণনা দিয়ে হালিম উদ্দিন বলেন, যারা আমার চুল কেটেছে তারা নাকি ভালোর জন্যই করেছে। আমার তো শক্তিতে কুলায়নি। 8-10 জন ধরে থাকলে কি বা করার থাকে। আমি তখন তাদের চিনতে পারিনি, কারণ আমার জ্ঞান ছিল না। এরপর থেকে আমি কাজ করতে পারি না, বাজারে যেতে পারি না, ভয়ে ঘরে আটকে থাকি, নিজেকে আড়াল করে রেখেছি।
আসামের নলবাড়ী জেলার বরকুড়া গ্রাম থেকে পুলিশ ডেকে নিয়ে গেছিল সকিনা বেগমকে। তারা বলেছিল যে থানায় একটি সই করাতে হবে, তারপর তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে। ওই একই সময়কালে আসামের কয়েকশো মানুষকে এভাবেই সই করানোর নাম করে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। এদের অনেককে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, কারো ঠাঁই হয়েছে বিদেশিদের আটক শিবিরগুলোয়। তবে অনেকে নিজ বাড়িতে ফিরতে পারলেও ৬৫ বছর বয়সী সকিনা বেগমের আরো কোনো খোঁজ পায়নি তার পরিবার। কয়েকদিন আগে বিবিসি জানতে পারে যে মিরপুরের একটি ঘিঞ্চি অঞ্চলে এক বৃদ্ধা আশ্রয় নিয়েছেন, যার বাড়ি ভারতের আসামে। গুগল ম্যাপে সার্চ করে দেখা গেল যে ওই বৃদ্ধা যে এলাকার নাম বলেছেন সেই নলবাড়ী আসামের একটি জেলা, সেখানে তার দেওয়া নামের গ্রামও আছে। ঘটনাটি অনেকেরই জানা, তাই কিছুক্ষণের মধ্যেই নিশ্চিত হওয়া গিয়েছিল যে সকিনা বেগম নামের একজন বৃদ্ধাকে বরকুড়া থেকে পুলিশ নিয়ে গিয়েছিল মে মাসে। তার আর কোনো খোঁজ পায়নি পরিবার। এক সকিনা বেগমের খোঁজ মিলল, কিন্তু আসামের মতো বিজেপি শাসিত রাজ্যে এভাবেই পরিবার হারা হচ্ছেন অনেক ভারতীয় মুসলমান। সবার খোঁজ মেলে না। ভারতের অন্তঃসত্ত্বা সোনালীকে স্বামী পুত্র সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত খারিজ করলেন কলকাতা হাইকোর্ট। ৪ সপ্তাহের মধ্যে তাকে ভারতে ফেরাতে হবে বলে জানিয়েছে আদালত। বীরভূমের সোনালীকে বাংলাদেশের দাবি করে স্বামী এবং পুত্র সহ বাংলাদেশে পাঠিয়ে দেয় ভারত। এদিকে বাংলাদেশ ৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালীকে গ্রেফতার করে। বিষয়টি প্রকাশ্যে আসার পরে কলকাতা হাইকোর্টকে দ্রুত সোনালীর মামলা শোনার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। মূলত বিহার রাজ্যে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের উপস্থিতি নিয়ে বিজেপির তোলা অভিযোগের জবাবে এ আহ্বান জানান ওয়েইসি। বিহারে বিধানসভা নির্বাচন হবে চলতি বছরেই। নির্বাচন কমিশন আগামী মাসে যে কোন সময় ভোটের তারিখ ঘোষণা করতে পারে। এর মধ্যেই বড় অভিযোগ হলো বিহারে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের উপস্থিতি। ভোটার তালিকা সংশোধনের প্রেক্ষাপটে বিজেপি এই অভিযোগ তোলে। ওইসি বলেন, মোদিজি বলেন বিহারে বাংলাদেশি আছে। মোদিজি, বিহারে বা সীমান্তবর্তী অঞ্চলে কোনো বাংলাদেশি নেই, কিন্তু আপনারা তো দিল্লিতে বসিয়ে রেখেছেন বাংলাদেশ থেকে আসা একজন বোনকে। তাকে বাংলাদেশে পাঠান, সীমান্তে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে পৌঁছে দেব। বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রশাসনের নানা পদক্ষেপে আশ্বস্ত হওয়ার কথা জানিয়ে পূজা উদযাপন পরিষদ বলছে তাদের সে অর্থে উৎকণ্ঠা নেই। এ উৎসব শুরুর আগে দেশের বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনার বিষয়ে সংগঠনটির নেতৃবৃন্দের ভাষ্য, দুর্বৃত্তরা হামলা করতেই পারে। ঘটনার পর দুর্বৃত্তরা ধরা পড়ছে কিনা, বিচার হচ্ছে কিনা, সেটাই তাদের বিবেচ্য বিষয়। দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির একটি ঘাঁটিতে রোহিঙ্গা বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন গোষ্ঠীটির নেতা জেনারেল তোয়াং বারত নাইং। এই হামলার পেছনে বাংলাদেশের কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতা ছিল বলেও দাবি করেন তিনি বলেন, গত 18 সেপ্টেম্বর রাতে উত্তর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে আরাকান আর্মির একটি ঘাঁটিতে হামলা হয়। ওই হামলায় জড়িত ছিল আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO। তিনি অভিযোগ করেন, বাংলাদেশি একটি বাহিনীর কর্মকর্তারা সশস্ত্র রোহিঙ্গাদের হামলা চালাতে বলেছে। এর আগে এ সশস্ত্র নেতাদের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ হতো, কিন্তু এখন তাদের মধ্যে সরাসরি সমন্বয়ের বিশ্বাসযোগ্যতা হাতে এসেছে। তার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইঙ্গাউইনে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে যোগাযোগ করেছে সংবাদ মাধ্যম ইরাবতী, তবে অন্য পাশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
নড়াইলের কালিয়া উপজেলার আলপনা সিনেমা হলটিতে তাবলিগি মারকাজ মসজিদ ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, তাবলিগের আলমী শুরাই নিজাম এর পক্ষে মাওলানা শহীদুল এটি ইজারা নিয়ে ধর্মপ্রচারের জন্য দাওয়াতি কেন্দ্র বা তাবলিগি মারকাজ মসজিদ করছেন। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদুজ্জামান বলেন, এখন থেকে 20 বছর আগে আলপনা সিনেমা হল ছিল, সেটি বন্ধ। কেউ একজন এই জেস্টেজ প্রপার্টি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে পরিচালনা করতেন শুনেছে। প্রশাসনের লোকজন জানান, এই এলাকায় তৈরি হচ্ছে সরকারের আধুনিক মডেল মসজিদ, এর কাজও শেষ পর্যায়ে। দ্রুততার সঙ্গে এর কাজ শেষ হবে। এখানে ইসলামী সাহিত্য কেন্দ্র ও নামাজের ব্যবস্থা থাকবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে পাওয়া বিলাসবহুল গাড়ি, 2টি বাড়ি, 12টি ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ লক্ষ্যে দেশটিতে পাঠানো হচ্ছে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট MLAR। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর বরাতে দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত সজীব ওয়াজিদ জয় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বিনিয়োগ করেছেন, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশে অর্থ স্থানান্তর করে সম্পত্তি ক্রয় করেছেন এবং জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর রিটার্নে তা গোপন করেছেন। 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কালক্রমে তিনি হয়ে ওঠেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জন্মদিনে এই মহান বাঙালিকে প্রণতি জানায় বাঙালিয়ানা। তাকে নিয়ে বাঙালিয়ানার একটি বিশেষ প্রতিবেদন দেখবেন সংবাদ শেষ হওয়ার পরে। সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করলেও মাছ ও মাংসের বাজারে দাম এখনো চড়া। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দামই বেড়েছে গরিবের মাছ খ্যাত পাঙ্গাস ও তেলাপিয়া মাছের দামও। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সরবরাহ কমানোর অজুহাত দেখিয়ে প্রতি শুক্রবার বিক্রেতারা মাছ ও মাংসের দাম বাড়াচ্ছেন। এক মাসে কেজি প্রতি 20 থেকে 30 টাকা বাড়ার পরে ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। সোনালী মুরগিও 260 থেকে বেড়ে 280 টাকায় উঠেছে। রাজধানীর বিভিন্ন বাজারে গরুর মাংস কেজি প্রতি 750 টাকায় বিক্রি হচ্ছে, তবে খাসির মাংসে চড়া দাম দেখা গিয়েছে। প্রকারভেদে কেজি প্রতি 1000 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। গত এক মাসে মাছের দাম কেজি প্রতি 40 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। রুই কেজি প্রতি 350 থেকে 400 টাকা, তেলাপিয়া 250 টাকা, পাঙ্গাস 220 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টিকটকের মার্কিন অংশ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে যে চুক্তি হয়েছে তার বৈধতা দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রযুক্তি বিষয়ক সাইট এনগেজেট লিখেছে, এই চুক্তি অনুযায়ী টিকটকের মার্কিন অংশের বেশিরভাগ শেয়ারের মালিক হবেন যুক্তরাষ্ট্র ভিত্তিক কয়েকজন বিনিয়োগকারী। টিকটকের মূল চীনা কোম্পানি বাইটড্যান্সের হাতে মালিকানার কিছু অংশ থাকলেও অ্যাপের অ্যালগরিদমের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখছে যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ দিয়ে 1 বছরেরও বেশি সময় ধরে যে অনিশ্চয়তা চলে আসছিল, এর মধ্য দিয়ে তার অবসান হতে চলছে। জ্বর ও ব্যথানাশক ওষুধ হিসেবে জনপ্রিয় প্যারাসিটামল। এই প্যারাসিটামলের মতো ব্যথানাশক ওষুধ ব্যাকটেরিয়ার সাহায্যে প্লাস্টিক বজ্র থেকেও তৈরি করা সম্ভব। গবেষকরা এমনই এক অভিনব উপায় খুঁজে পেয়েছেন। এবছরের শুরুতে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন ওয়ালেস এই গবেষণা করেন। তিনি ইকোলাই নামক ব্যাকটেরিয়াকে জিনগতভাবে পরিবর্তন করেন। গবেষণায় দেখা গেছে, এই ব্যাকটেরিয়া 24 ঘন্টার মধ্যে প্লাস্টিক অণু হজম করে প্রতিদিনের ব্যথানাশক ওষুধ প্যারাসিটামল তৈরি করতে সম্ভব। নতুন এই পদ্ধতি প্লাস্টিক দূষণ এবং ওষুধ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ। নাস্তিক বাংলায় গালাগালি করার এ যেন এক জুৎসই শব্দ। এ এক শব্দে যে কাউকে কুপকাত করে দেওয়া যায়, এই এক শব্দে যে কাউকে হত্যাযোগ্য করে তোলা যায়।
এই এক শব্দ দিয়ে যে কোনো মহান উদ্যোগের গায়ে কালিমা লেপন করা যায়, এখন যায়, 18 আর 19 শতকেও যেত। তবে এই শব্দ দিয়ে বসিয়ে রাখা যায়নি এক মেদিনীপুরী ব্রাহ্মণকে, যিনি যাগযজ্ঞ নয়, মানব জীবনের উন্নতিকেই বানিয়েছিলেন জীবনের উদ্দেশ্য। ধর্মজীবী রাধাকান্ত দেবদের দল একের পর এক আক্রমণ সাজিয়েছে, নাস্তিক ঘোষণা করে দমিয়ে রাখতে চেয়েছে, কিন্তু পারেনি। কারণ তিনি যে বাঙালির ঈশ্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজদের কর্মোদ্যম আর বাঙালি মায়ের হৃদয়বৃত্তি, এই 3 বিপরীত গুণ একসঙ্গে বিদ্যাসাগরের মধ্যে দেখতে পেয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। সেই মাইকেল, যিনি বিদেশে ভেসেই যেতেন যদি পাশে এসে না দাঁড়াতেন সম্পূর্ণ বিপরীত মতের বিদ্যাসাগর। বিদ্যাসাগরকে নিয়ে প্রচলিত গল্পের তো আর অভাব নেই। ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা কিংবা মাকে দেখতে সাঁতার কেটে দামোদর পাড়ি দেওয়া, এসব গল্পের সবই যে সত্য তাও নয়। তবে বাংলার আরবান ফোকলরে বিদ্যাসাগর সবসময় প্রাসঙ্গিক হয়ে থাকবেন। উত্তাল নদের স্রোতের বিপরীতে তিনি সাঁতার তো দিয়েছেন বহুবার। বাংলার হরফ প্রতিষ্ঠায়, ব্যাকরণের আধুনিকায়নে প্রাণপাত করেছেন। সাহেব শিক্ষকের সমান বেতন না পেয়ে ফোর্ট উইলিয়াম কলেজের চাকরি ছেড়েছেন। কলেজে হিন্দু মুসলমান ছাত্র এক পংক্তিতে বসিয়েছেন। গ্রামে গ্রামে হেঁটেছেন স্কুল স্থাপনের জন্য। বিধবা বিবাহের জন্য প্রাণপাত করেছেন। বহু বিবাহ বন্ধে সর্বস্ব লাগিয়ে দিয়েছেন। বিধবা বিবাহ বন্ধের সময় তার পক্ষে ছিল 300 মানুষের স্বাক্ষর, আর রাধাকান্ত দেবের দল 35,000 নাগরিকের কলকাতায় 40,000 মানুষের স্বাক্ষর নিয়ে চলে এলো। ঈশ্বরের না ছিল লোকবল, না ছিল অর্থবল। অনন্তকাল সিনা টান টান করে থাকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তাতে কিচ্ছু যায় আসেনি। বিধবা বিবাহ প্রচলন করেই তিনি থেমেছেন। 1820 সালের 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। এক অসাধারণ জীবন পার করে 1891 সালের 29শে জুলাই মারা যান তিনি। নিজেকে অকপটে নাস্তিক বলা, শাস্ত্রের পর শাস্ত্র ঘেঁটে নারীর অধিকার প্রতিষ্ঠায় জীবন বাজি লাগিয়ে দেয়া, কারো মশকরাকে তোয়াক্কা না করা বিদ্যাসাগর। আজও শিশুরা যখন বর্ণপরিচয় দিয়ে বাংলা অক্ষর মক্ষ করা শুরু করে, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অমর হয়ে ওঠেন। বিদ্যাসাগর থেকে হয়ে ওঠেন ঈশ্বর, বাঙালির ঈশ্বর।